আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, বাংলাদেশ সম্ভবত ঘুরে দাঁড়িয়েছে। এদেশের মানুষের মধ্যে যেভাবে মুক্তিযুদ্ধের যে আবেগ, অনুভূতি, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সম্পর্কে মানুষের যে শ্রদ্ধাবোধ এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা অনবদ্য অবদান রেখেছিলেন, সে সকল মুক্তিযোদ্ধা, তাদেরকে যারা সহযোগিতা করেছেন, এই কথাগুলো ইদানিংকালে এতটা গুরুত্বের সঙ্গে, এতটা সম্মানের সঙ্গে উচ্চারিত হয়েছে বা হচ্ছে, যা 1991 সনের পর থেকে আমরা কখনো দেখিনি। আমাদের মুক্তিযুদ্ধ আমাদের গর্ব। আমাদের মুক্তিযুদ্ধের যে ইতিহাস সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের জন্য একটি অনন্য ধারণ। ফলে সারা দুনিয়াতে মুক্তিকামী মানুষদের মধ্যে আপনি যেভাবে ফিদেল ক্যাস্ট্রোর নাম আসে, যেভাবে চে গুয়েভারের নাম আসে, জর্জ ওয়াশিংটনের নাম আসে, একইভাবে ঠিক একই কাতারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম চলে আসে। যেভাবে থমাস জেফারসনের নাম আসে, একইভাবে কর্নেল এম এ উসমানী, যিনি জেনারেল এম এ উসমানী হিসেবে পরিচিত, পাপা টাইগার হিসেবে পাকিস্তান আর্মিতে যার ব্যাপক পরিচিত ছিল, তার নাম আসে। একইভাবে জেনারেল আরোরা, জেনারেল মানেকশ, তাদের নাম আসে সারা পৃথিবীতে। আপনি এখানে বসে নয়, আপনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে গিয়ে পড়ে দেখেন, আপনি লুভর মিউজিয়ামে গিয়ে দেখেন, তারপর যে ব্রিটিশ লাইব্রেরি আছে সেখানে গিয়ে দেখেন, ব্রিটিশ মিউজিয়ামে গিয়ে দেখেন, এবং সেখানে বাংলাদেশের স্বাধীনতার দলিলপত্র খোঁজেন। এরপর তুলনামূলকভাবে আপনি অন্যান্য দেশের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে তুলনা করেন, আপনি দেখেন যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা, এই জিনিসগুলো সারা বিশ্ব কিভাবে মাথায় করে রেখেছে। আপনি জানেন না, আপনার ব্যর্থতা, আর না জানার কারণে আপনি ওজন করতে পারছেন না। তো এই যে আমরা দীর্ঘদিন না জানার কারণে কেবলই মাত্র আবেগ দিয়ে মুক্তিযুদ্ধকে অতি মূল্যায়ন করেছি অথবা অবমূল্যায়ন করেছি। তো সেই জায়গাটিতে আমাদের একটা নতুন জেনারেশন তৈরি হয়ে গেছে, যে জেনারেশনটি গত 14 মাসে নতুন করে আবার মুক্তিযুদ্ধের দ্বারা যেভাবে অনুপ্রাণিত হচ্ছে, যেভাবে ধর্মান্ধদের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যাচ্ছে, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বিরুদ্ধে যেভাবে তারা রুখে দাঁড়াচ্ছে, এটা অভূতপূর্ব। যদি শেখ হাসিনার পতন না হতো, জামাতের উত্থান না হতো, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অভিষেক না হতো, এইরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হতো না। শেখ হাসিনার পতনের আগে একটি স্লোগান খুব জনপ্রিয় হয়ে পড়েছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কিন্তু গত 14 মাসে সেই দক্ষিণপন্থী শক্তির উত্থান, আমাদের এই বাংলাদেশের যে পরিবেশ এবং প্রকৃতি, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যেভাবে সহ অবস্থান করে আসছে, যেভাবে মন্দিরের পূজারী আর মসজিদের ইমাম হাত ধরাধরি করে আমাদের এই সমাজে শত শত বছর ধরে বসবাস করে আসছেন পাশাপাশি বাড়িতে, যেভাবে বর্ণ হিন্দু, ব্রাহ্মণ, কুলীন মুসলমান, সৈয়দ বংশের লোক দ্বারা সম্মানিত হয়েছেন, যেভাবে কামার কুমার, জেলে, তাঁতি, হিন্দু মুসলমান সমস্ত মানুষগুলো একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করেছে, সেই বাংলায় এখন যখন মাজার ভাঙা হচ্ছে, বাউলদেরকে তাড়ানো হচ্ছে, জেলখানায় ভরা হচ্ছে, লালনের মাজার আক্রমণ করার জন্য পরিকল্পনা করা হচ্ছে, যখন এদেশে হিন্দুত্ববাদ নিয়ে হিন্দুরা থাকবে কি থাকবে না, হিন্দু রাজ্য আক্রমণ করতে হবে, গাজওয়াতুল হিন্দ বাস্তবায়ন করতে হবে, এই কথাগুলো এত বেশি আলোচনা হচ্ছে, যেটা এই বাংলা ধারণ করতে পারছে না, আর বাংলা এটা কখনো ধারণ করতে পারেনি। তো স্বাধীনতার পরে যে কয়বার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, তারা চেষ্টা করেছে এই দক্ষিণ পন্থাটিকে দমন করে হোক, পীড়ন করে হোক, কিংবা ধর্মনিরপেক্ষ নীতিটিকে
চাঙ্গা করে হোক এই সমাজের যে হৃদয় এটিকে পুনরুজ্জীবিত করার। তারা কখনো পেরেছে, কখনো পারেনি, কখনো বাড়াবাড়ি করেছে, কখনো ভুল করেছে, এটা স্বীকার করতেই হবে। তো এরই ধারাবাহিকতা কি হলো, শেখ হাসিনার জমানাতে দক্ষিণপন্থী গ্রুপগুলোর প্রতি এতটা জুলুম অত্যাচার করা হলো যে তারা তলে তলে পর্দার আড়ালে এত শক্তিশালী হয়ে পড়লো যেটা শাসক শ্রেণী কল্পনা করতে পারেনি। আমরা যারা এগুলো বলেছি সেই 2012 থেকে অনবরতভাবে যেভাবে দমন পীড়ন করা হচ্ছে, এতে করে তারা শক্তিশালী হয়ে পড়বে, এটা দুনিয়ার নিয়মে। যে এখন আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল দমন পীড়ন করা হচ্ছে, আওয়ামী লীগ শক্তিশালী হচ্ছে, কিন্তু বিএনপি হতে পারেনি, শক্তিশালী হতে পারেনি। এর কারণ হলো শেখ হাসিনা যে চালাকিটা করেছেন, বুদ্ধিমত্তা দেখিয়েছেন, তিনি তার যে নেতৃত্ব একটা দুটো ভাগে ভাগ করেছেন। যেই নেতৃত্বটিকে বা যে লোকগুলোকে তিনি খরচের খাতায় ফেলে দিয়েছেন, সেই লোকগুলো এখন জেলখানাতে আছে। আর যেগুলো তার গুড বুকে ছিল এবং তিনি মনে করছেন যে আগামীতে তিনি যে লড়াই সংগ্রাম করবেন বা তার ছেলে সন্তানরা যদি রাজনীতির উত্তরাধিকার হয়, তাহলে আওয়ামী লীগের যে সকল নেতাকে তার লাগবে, তাদের সবাইকে তিনি সেফ এক্সিট দিয়েছেন। এবং এটা আগস্ট মাসের নয়, জুলাই মাস থেকে এই সেফ এক্সিট শুরু হয়েছে। ফলে তারা তাদের প্রয়োজনীয় অর্থ এবং প্রয়োজনীয় নেতৃত্ব নিরাপদ দূরত্বে রেখে তারা এখন যে কর্মকাণ্ড করছে, সেই কর্মকাণ্ড বিএনপি কখনো করতে পারেনি। বিএনপির এই সুযোগটাই হয়নি, বিকজ 11 যখন এলো, এটা আসছিল একটা বজ্রপাতের মতো। ফলে তাদের পালাতে হবে, তাদের টাকা লাগবে, এই জিনিসগুলো তারা কল্পনা করতে পারেনি। কিন্তু 2014 সন থেকে যখন এই একটা যাকে বলে প্রশ্নবিদ্ধ নির্বাচন হলো, তখন থেকে কিন্তু আওয়ামী লীগ তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তাদেরকে চলে যেতে হবে, তাদেরকে পালাতে হবে, তাদেরকে ভাগতে হবে এবং তাদেরকে আবার ফিরে আসতে হবে। এই জন্য তারা দাপট দেখিয়েছে, জুলুম অত্যাচার করেছে, বিনা ভোট, রাতের ভোটে নির্বাচন করেছে, যতদিন পারা যায় ক্ষমতা দেখার চেষ্টা করেছে, কিন্তু সবসময় তাদের পালানোর জন্য একটা প্রস্তুতি ছিল। ফলে দেখুন, এত ম্যাটিকুলাসলি, এত সায়েন্টিফিক্যালি তারা পালিয়েছেন, আপনারা তাদের একটা পশম এখন পর্যন্ত স্পর্শ করতে পারেননি যারা পালিয়েছেন। এবং সেখানে গিয়ে তারা যে কথাবার্তা বলছে, প্রতিটা মুহূর্তে উত্তেজনা তৈরি হচ্ছে, মেজাজ গরম হয়ে যাচ্ছে, আপনি অস্থির হয়ে পড়ছেন। দক্ষিণপন্থী যে গ্রুপগুলো ছিল, স্বাধীনতা বিরোধী যে গ্রুপগুলো ছিল, যারা এই সময়টিকে মনে করেছিল যে তাদের একটা ঈদের উৎসব, এটি এখন তাদের জন্য বুমেরাং হয়ে পড়েছে। তারা যে কাজগুলো করছে, এর ফলে মানুষ মনে করছে যে না, আমাদের রিসেট দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বন্ধ করা যাবে না, সংবিধান ছুঁড়ে ফেলানো যাবে না, সংবিধান থাকতে হবে, আমাদেরকে বঙ্গভবন রক্ষা করতে হবে। গণভবন আমরা হারিয়েছি, কিন্তু বঙ্গভবন আমাদেরকে রক্ষা করতে হবে। এই যে দৃঢ়তা শুরু হয়েছে মানুষের মধ্যে, তরুণ প্রজন্মের মধ্যে। এবং শেখ হাসিনা এই গত 2009 থেকে একেবারে শেষ দিন পর্যন্ত যে জেনারেশনটা তৈরি করেছেন, যাদের মধ্যে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, তাদের যে ইতিবাচক বিষয়গুলো পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দিয়েছেন, এইগুলো এখন ক্রিয়া করছে। তার ফলে নতুন করে আবার সেই মুক্তিযুদ্ধ বিরোধী যে প্রচারণা, রাজাকার, আলবদর, আশামস, এইগুলো ভয়ঙ্করভাবে আবার বাংলাদেশে ঘৃণার উপলক্ষ হয়ে পড়ছে। এইভাবে স্বাধীনতা বিরোধীদের পক্ষে যারা টিকটকার, যারা ইউটিউবার, তারা এই দীর্ঘদিন ধরে গত 15-20 বছর ধরে সার্ভিস দিচ্ছিল, তাদেরকে নিয়ে কিন্তু এই ধরনের কথাবার্তা হয়নি। কিন্তু গত সেই 8-9 মাস ধরে এখন তারা সবাই নিন্দিত। তাদের চেহারা মানুষ দেখতে চাচ্ছে না, তাদের আকার, আকৃতি, গঠন, জন্ম, পরিবার, পরিজন সব কিছু নিয়ে মানুষ ট্রল করছে। এবং সেই ট্রলের সঙ্গে রাজাকার আসছে, আলবদর আসছে, আশামস আসছে, আলবদর আসছে, আলবদরের সাথে আবার নতুন করে যুক্ত হয়েছে লাল বদর। তো দেখুন, লাল বদর এবং আল বটর, এই দুটো শব্দ কিন্তু ছিল না, নতুন করে এখানে তৈরি হয়েছে। এবং গত 6 মাস ধরে এটা যেভাবে বাড়ছে, তাতে করে নতুন রাজাকার, নতুন আলবদর, নতুন আশামস, নতুন আল বটর, নতুন লাল বদর, এই শব্দগুলো আপনি দেখবেন যে কি পরিমাণ, কতগুলো মানুষকে
এই সমাজে অপাঙ্ক্তেয় করে ফেলে, কত মানুষকে ক্ষতিগ্রস্ত করে ফেলে, এবং কিভাবে এইগুলোর উপরে আবার নতুন করে স্বাধীনতার ফুল প্রস্ফুটিত হবে। এদের কবর রচনা হবে, সেই কবরের উপর আবার নতুন করে গোলাপের বাগান, বর্ষার আসি গোলাপের বাগান, স্বাধীনতার সুগন্ধ নিয়ে আবার গেয়ে উঠবে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই যে মুক্তিযুদ্ধের সময়ের যে অজেয় গানগুলো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আরো কত গান, শুনে একটি মুজিবরের তরে, লক্ষ মুজিবর, এই যে গানগুলো আবার নতুন করে মানে সুরারোপিত হচ্ছে, নতুন করে শব্দ তৈরি করছে, ছন্দ তৈরি করছে, এবং মুক্তিযুদ্ধের জন্য নতুন দলিল তৈরি করে ফেলছে নতুন জেনারেশন। কাজেই এর থেকে আমাদের যে শিক্ষা, ইতিহাস তার আপন গতিতে চলতে থাকে। কোনো রাষ্ট্রশক্তি, কোনো রাষ্ট্র ক্ষমতা শত চেষ্টা করে ইতিহাসের গতি পরিবর্তন কেউ অতীতে করতে পারেনি, বর্তমানেও সম্ভব নয়, আগামীতেও সম্ভব নয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।